2025 সালের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশবিদ্যা বিষয়ের নতুন আরেকটি ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। গত দুদিন মডিউল 1 এবং মডিউল 2 নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে ডিসকাস করব মডিউল 3। যারা প্রথমবার আমার ক্লাস দেখছো তাদেরকে বলে দিচ্ছি যে গত দুদিন ধরে আমি মডিউল 1 এবং মডিউল 2 প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস ধরে ধরে সাবসেকশন ধরে ধরে বলে দিয়েছি যে কোন জায়গাগুলো তোমরা বেশি একটু এমফাসিস দিয়ে পড়বে, জোর দিয়ে পড়বে, যাতে করে পরীক্ষায় কোনো রকম কোনো টপিক যাতে বাদ না যায়, যেখান থেকে কোশ্চেন এলে তোমরা পারবে না। ঠিক সেরকম ভাবেই তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে, যেভাবে তোমরা পড়বে এবং পরীক্ষা আগে পর্যন্ত নিজেদেরকে প্রিপেয়ার করে পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো গতকাল এবং তার আগের দিন মডিউল 1 এবং মডিউল 2 নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে ডিসকাস করব মডিউল 3, দ্যাট ইজ ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি। এর মধ্যে যে সাবসেকশনগুলো রয়েছে, প্রিন্সিপালস অফ ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড সার্ভিসেস, concept of biodiversity, threats to wildlife, biodiversity conservation approaches, এই টোটাল 5টা সাবসেকশনকে আমি টোটাল 3টে পিডিএফ এ ভাগ করেছি। চলো প্রথম পিডিএফটা দেখে নি কি রয়েছে। প্রথমে রয়েছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। এখান থেকে আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট, দেখো আমি তোমাদের প্রথমে বলেছি আমি কিন্তু এগুলো ক্লাস নিচ্ছি না। আমার ভয়েস মানে ভোকাল কর্ডে অনেক বেশি সমস্যা হয়েছে, সেজন্য আমি কিন্তু তোমাদের ক্লাস নিতে পারছি না, অনেক কারোর রিকোয়েস্ট থাকা সত্ত্বেও। আমি তোমাদেরকে জাস্ট একটু গাইড করে দিচ্ছি যে তোমরা যারা আমার কাছ থেকে মডিউলগুলো নিয়েছো বা যারা নাওনি, যে যেখান থেকে পড়ছো কোন কোন জায়গাগুলোর ওপর বেশি জোর দেবে। হ্যাঁ, তবে যারা আমার নোটস নিয়েছো বা স্টাডি ম্যাটেরিয়াল বা মডিউলগুলো নিয়েছো তারা অনেক বেশি কোরিলেট করতে পারবে যখন আমি বোঝাবো বা বলবো, কারণ সেম নোটস আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করেছি সেই নোটসই তুলে আমি ভিডিও করছি তোমাদের সামনে। তো যাদের কাছে নোটস আছে তারা আশা করি নোটসগুলোকে পাশে নিয়ে বসো এবং যে যে জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো হাইলাইট করো। ঠিক আছে, আমিও একটা হাইলাইটার নিয়ে নিলাম। প্রথমেই যেটা পড়তে হবে যে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, বাস্তুবিদ্যা বা ইকোলজি এই শব্দটা প্রথম কে উদ্ভাবন করেছিল? আর্নেস্ট হেকেল। যদিও এর প্রথম প্রামাণিক ব্যবহার করেছিলেন কিন্তু রিটার। দেখো এখান থেকে কিন্তু 1 নম্বর হচ্ছে বাস্তুবিদ্যার কনসেপ্টটা পড়তে হবে, 2 নম্বর হচ্ছে বাস্তুবিদ্যা শব্দটি আর্নেস্ট হেকেল প্রথম উদ্ভাবন করেছিল, কিন্তু ব্যবহার করেছিলেন কে? রিটার। এই দুটো কোশ্চেনের সাথে মানে উদ্ভাবন আর ব্যবহার এটার সাথে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ঠিক আছে, নেক্সট যা যা এক্সট্রা বলছি না সেগুলো অলরেডি কিন্তু একবার করে হলেও রিড করবি। এরপর চলে আসবো জনসংখ্যা সম্প্রদায়। পপুলেশনস আর কমিউনিটি বলতে আমরা কি বুঝি? জনসংখ্যা বা পপুলেশন বলতে আমরা কি বুঝি? যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা অঞ্চলের মধ্যে পৃথক পৃথক জীবের একটা নির্দিষ্ট প্রজাতি থাকবে, জীব পৃথক হবে কিন্তু তার যে স্পিসিসগুলো, প্রজাতিগুলো সেগুলো সেম হবে, তখন সেই দলটাকে বলবো জনসংখ্যা। আবার যখন সেই নির্দিষ্ট অঞ্চলে পৃথক পৃথক জীবের বিভিন্ন প্রজাতি থাকবে, তখন সেই জনসংখ্যার দলটাকে বলবো সম্প্রদায় বা কমিউনিটি। তাহলে এই দুটোর ডিফারেন্সটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে জনসংখ্যা বা পপুলেশন বলতে কি বুঝি, কমিউনিটি বা সম্প্রদায় বলতে কি বুঝি। যখন পৃথক জীবের একই প্রজাতি থাকবে তখন জনসংখ্যা, এবং এইভাবেই অনেকগুলি প্রজাতির জনসংখ্যা নিয়ে হচ্ছে একটা সম্প্রদায় বা কমিউনিটি। নেক্সট হচ্ছে অটিকোলজি, সিনিকোলজি। অটিকোলজি বলতে আমরা বুঝি যখন একটা নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা নিয়ে আমরা স্টাডি করব তখন সেটাকে বলবো অটিকোলজি, এবং যখন অনেকগুলো প্রজাতির সম্প্রদায়কে নিয়ে আমরা স্টাডি করব তখন সেটাকে বলবো সিনিকোলজি। এরপর এখান থেকে পপুলেশনসটা একবার দেখে নিবে। বায়োটিক কমিউনিটি বা বায়োলজিক্যাল কমিউনিটি বলতে কি বুঝি, ইকোসিস্টেম কি বলতে আমরা কি বুঝি, এটার যে ডিটেলস পার্টটা সেটা নেক্সট সাবসেকশনে রয়েছে।
এখান থেকে ডেফিনেশনটা দেখে নিবে। দেখো একটা ছোট্ট ছবির আকারে তোমাদেরকে একটু বলে দিই। আমার তোমাদেরকে যতই বলি যে বলবো না, একটু 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 করে বলা হয়েই যায়, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কথা বলা বারণ, তাই যতটা সম্ভব পাচ্ছি অ্যাভয়েড করছি। ইন্ডিভিজুয়াল একটা স্পিসিস, অনেকগুলো ইন্ডিভিজুয়াল স্পিসিসকে নিয়ে হচ্ছে পপুলেশনস, দেন কমিউনিটি, তার থেকে বড় ইকোসিস্টেম, তার থেকে বড় বায়োম, তার থেকে বড় বায়োস্ফিয়ার। এই যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট এখান থেকে বায়োম, বায়োস্ফিয়ার, এগুলো বলতে আমরা কি বুঝি, কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। বায়োস্ফিয়ার শব্দটি 1875 সালে এডওয়ার্ড সুয়েস নামক একজন ভূতাত্ত্বিক দ্বারা তৈরি করা হয়েছিল। কত সালে, কে, এবং তিনি একজন কি ভূতাত্ত্বিকবিদ ছিল, মনে রাখতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বলতে কি বুঝি, এই টপিকটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। টাইপস অফ দ্য ইন্টারাকশনস বিটুইন স্পিসিসেস, 6 ধরনের ইন্টারাকশনস রয়েছে। প্রিডেশন, অ্যামেনসালিজম, সিম্বায়োসিস পরজীবিতা বা প্যারাসিটিজম, কমেন্সালিজম পারস্পরিকতা বা মিউচুয়ালিজম। কিভাবে পড়বে, দেখো এখানে একটা ছক বা টেবিল করা রয়েছে এবং খুব শর্টে দেওয়া আছে মিউচুয়ালিজম দুটোই পজিটিভ। তার মানে কি, যেখানে উভয় প্রজাতি উপকৃত হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে একটা প্রজাতি আরেকটা প্রজাতিকে খেয়ে পর বা তাকে ক্ষতি করে সে নিজে উপকৃত হবে, কিন্তু একটা উপকৃত হবে না। তা একটা পজিটিভ একটা নেগেটিভ। এইরকম ভাবে এই 6টা যে ইন্টারাকশন আছে, 6টা ইন্টারাকশন খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এভাবে কোশ্চেন আসে, একটা এক্সাম্পল দিয়ে দিল, এটা কোন ধরনের ইন্টারাকশন বা কোন ধরনের মিথস্ক্রিয়ার উদাহরণ। সেখানে তুমি যদি জেনে থাকো কোনটা পজিটিভ পজিটিভ, কোনটা পজিটিভ নেগেটিভ, কোনটা নেগেটিভ নেগেটিভ, তবেই কিন্তু তুমি এগুলো করতে পারবে। তার মানে প্রত্যেকটা ইন্টারাকশন খুব ডিটেলসে পড়বে এবং তার মধ্যে যে এক্সাম্পল রয়েছে কোনটাকে কোন ইন্টারাকশন বলবো সেটা অবশ্যই মনে রাখবে। এরপর চলে আসছি লাইকেন। লাইকেন সবসময় মনে রাখবে দুটো পৃথক জীব দ্বারা গঠিত একটা, যেমন একটা শৈবাল এবং একটা ছত্রাক এবং একটি শৈবালের পারস্পরিক অংশীদারিত্ব। শৈবাল যেমন নীলাভ সবুজ শৈবাল, আর প্রধান অংশীদার হচ্ছে ছত্রাক। তাহলে লাইকেনের প্রধান অংশীদারকে ছত্রাক, যা লাইকেনকে তার বেশিরভাগ বৈশিষ্ট্য দিয়ে থাকে। আবার অনেক লাইকেনে উভয় ধরনের শৈবালও থাকে। কিন্তু এই প্রত্যেকটা জিনিস মনে রাখবে তোমরা, কিন্তু ছোট 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 জিনিস। আরো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বিভিন্ন টার্মিনোলজি, হাইড্রোফাইটস, জেরোফাইটস, মেসোফাইটস, হ্যালোফাইটস, হেলিওফাইটস। কিভাবে পড়ে রাখবে, কোশ্চেন আছে কিরকম ভাবে, অতিরিক্ত জলজ পরিবেশে বসবাস করে যে সমস্ত উদ্ভিদ তাকে কি বলা হয়, হাইড্রোফাইটস। তাহলে এক একটা ফাইটস থেকে কিরকম পরিবেশে তারা নিজেদেরকে অভিযোজিত হয় বা জন্মায়, এবং কোন ফাইটসের কি এক্সাম্পল। যেমন মেসোফাইটস অবশ্যই একটা স্থলজ উদ্ভিদ যা মাঝারি আর্দ্রতার পরিবেশেও জন্মায়, তার মানে খুব বেশি ভেজাও নয় খুব বেশি শুষ্কও নয়, এক্সাম্পল কি দেখে রাখবে। ঠিক এরকম ভাবে হ্যালোফাইটস লবণাক্ত পরিবেশে জন্মায়, তার মানে উচ্চ লবণ পরিমাণ দ্বারা কিন্তু চিহ্নিত এই হ্যালোফাইটস। তাহলে উচ্চ লবণাক্ত পরিবেশে অভিযোজিত হতে পারে নিচের কোন ধরনের, মানে অভিযোজিত হতে পারে যে সমস্ত উদ্ভিদ, তাকে কি বলা হয়। 4টা অপশন থাকলো, যদি তুমি ভালো করে মনে রাখো তবেই তুমি অ্যান্সার দিতে পারবে, দ্যাট ইজ হ্যালোফাইটস। এইভাবে পড়তে হবে তোমাদেরকে কিন্তু। তাহলে সেরকম ভাবে হেলিওফাইটস, সায়োফাইটস, অ্যামোফাইটস সমস্ত মনে রাখো। এরপর চলে এলাম আর এবং কে নির্বাচিত স্পিসিস। এটা খুব ইম্পর্টেন্ট। আর নির্বাচিত প্রজাতিগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো দেখে রাখো এবং তার সাথে এক্সাম্পল, কে প্রজাতির কি কি বৈশিষ্ট্য তার এক্সাম্পল। কিরকম কোশ্চেন আছে, উচ্চ প্রজনন ক্ষমতা সম্পন্ন প্রজাতিগুলির মধ্যে নিচের কোনটি, কে নির্বাচিত প্রজাতি, আর নির্বাচিত, এস, পি, এরকম ডিগ্রি।
তাহলে প্রত্যেকটা শুধু প্রজনন হার নয়, স্বল্প আয়ুষ্কাল, প্রাথমিক প্রজনন, ছোট আকারের মানে দেহের গঠন ছোট, আকারটা ছোট, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি করতে পারে, বা এক্সাম্পল দিয়েও কোশ্চেন আসতে পারে। নিচের কোনটি আর জাতীয় আর নির্বাচিত প্রজাতির উদাহরণ? ওকে, এরপর এখানে দেখো পার্টিকুলার এই সাবসেকশনটা থেকে টোটাল 11টা কোশ্চেন আছে, একবার রিড করে নেবে। নেক্সট চলে আসছি ইকোসিস্টেম বা ইকোসিস্টেম অ্যান্ড ইটস সার্ভিসেস। ওকে, ইকোসিস্টেম অ্যান্ড ইটস সার্ভিসেস। প্রথমেই যেটা দেখবে যে ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি, এবং ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই শব্দটা প্রথম আবিষ্কার কে করেছে, কত সালে করেছে? এই যে চান্সেল 1935। মাইক্রো বাস্তুতন্ত্র, মেসো, বায়োম, এগুলো বলতে আমরা কি বুঝি? ম্যাক্রো। বায়োমটা কিন্তু হচ্ছে ম্যাক্রো। তাহলে এই সরি হ্যাঁ, মাইক্রো মানে ছোট, মেসো মানে মাঝারি, এবং বায়োম মানে হচ্ছে খুব বড় আকারে বাস্তুতন্ত্র। বায়োমকে ম্যাক্রো বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে। এরপর চলে যাও আমাদের বাস্তুতন্ত্রের দু ধরনের উপাদান, জৈবিক, অজৈবিক। কি কি এক্সাম্পল রয়েছে সেগুলো দেখে নাও। জৈবিক উপাদান 3 ধরনের, অটোট্রফ, হেটারোট্রফ, স্যাপ্রোট্রফ। অটোট্রফের আলাদা কি কি নাম আছে সেগুলো দেখতে হবে। হেটারোট্রফ, অটোট্রফ হলো এমন একটি জীব যা তার চারপাশে উপস্থিত সরল পদার্থ থেকে জটিল, তাহলে সরল থেকে জটিল হচ্ছে অটোট্রফের ক্ষেত্রে, মনে রাখতে হবে। হেটারোট্রফ বলতে আমরা কি বুঝি, তার মধ্যে তার ফার্স্ট অর্ডার কনজিউমার, সেকেন্ড অর্ডার কনজিউমার, থার্ড অর্ডার কনজিউমার বলতে কি বুঝি, এবং তার সাথে সাথে ডিকম্পোজার, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। দেন স্যাপ্রোফাইটস বা স্যাপ্রোট্রফ, বাট যেটাকে বললাম ডিকম্পোজার, সেটা বলতে আমরা কি বুঝি। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল বলতে আমরা কি বুঝি, উইথ সুটেবল এক্সাম্পল, কোনটাকে খাদ্য শৃঙ্খল বলবো, কোনটাকে খাদ্য জাল বলবো। এবং বায়োমাস, এগুলো কিন্তু দেখে রাখতে হবে। ট্রপিক স্তর অবশ্যই দেখে রাখতে হবে। 10% ল, যেটা কিনা লিন্ডম্যান দ্বারা আবিষ্কৃত হয়েছিল, প্রবর্তিত হয়েছিল 1942-তে। এই সূত্রতে কি বলা হয় তাকে, যে এক গ্রীষ্মমণ্ডলীয় স্তর থেকে অন্য গ্রীষ্মমণ্ডলীয় স্তরে জৈব খাদ্য থেকে শক্তি স্থানান্তরের সময় জৈব পদার্থ থেকে মাত্র 10% শক্তি কিন্তু আমাদের সঞ্চিত হয়ে থাকে, অবশিষ্ট শক্তি স্থানান্তরের সময় নষ্ট হয়। তাহলে এই যে 10% যে লটা, সেটা কোন বিজ্ঞানী প্রবর্তিত করেছিল? লিন্ডম্যান। কত সালে? 1942। এবং শক্তির মধ্যে, সূত্রের মধ্যে কি বলা রয়েছে জেনে রাখতে হবে। বায়োমাস আগেও পড়ে নিচ্ছি। এবার আছে পরিবেশগত পিরামিড। 3 ধরনের পিরামিড থাকে, নাম্বার অফ পিরামিড, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি। তার মধ্যে নাম্বার অফ পিরামিড সাধারণত, এখানে আরেকবার হাইলাইট করে দিচ্ছি তোমাদের, সাধারণত সোজা থাকে, কিছু পরিস্থিতি ছাড়া, যেমন ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে, যেখানে অনেক জীব একটি মৃত উদ্ভিদ বা প্রাণীকে খেয়ে থাকে। তাহলে সাধারণত আপরাইট থাকে পিরামিড অফ নাম্বারস, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপরাইট, ইনভার্টেড দুটোই থাকে। পিরামিড অফ বায়োমাস, এটা আপরাইট এবং ইনভার্টেড দুটোই থাকতে পারে। একমাত্র পিরামিড অফ এনার্জি, যেটা কিনা শুধুমাত্র আপরাইট থাকবে, কারণ আমরা জানি যে ট্রপিক স্তরের মধ্যে শক্তি সর্বদা একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহ হতে থাকে। সুতরাং এই পরিবেশগত পিরামিডের মধ্যে শুধুমাত্র শক্তির পিরামিডই হলো যা সর্বদাই কিন্তু আপরাইট, সোজা থাকবে। এখান থেকে কনফিউশন মানে কোশ্চেন আসে, নিচের কোন ধরনের পিরামিডটি সর্বদা সোজা থাকে? বারবার বলছি, গুলিয়ে ফেলবে না। পিরামিড অফ নাম্বারসটা সাধারণত সোজা থাকে, কখনো কখনো কিন্তু উল্টানো হয়। পিরামিড অফ বায়োমাস আপরাইট, ইনভার্টেড দুটোই হয়। পিরামিড অফ এনার্জি সর্বদা আপরাইট। পপুলেশন গ্রোথ বলতে কি বুঝি? ন্যাটালিটিকে বলা হয় জন্ম হার, মর্টালিটিকে বলা হয় মৃত্যু হার। ইমিগ্রেশন খুব ইম্পর্টেন্ট, গুলিয়ে যাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বলতে আমরা কি বুঝি?
এস আকৃতির কার্ভ বা সিগময়েড কার্ভ বা লজিস্টিক বৃদ্ধি কার্ভ বলতে আমরা কি বুঝি? তার তিনটে ফেজ রয়েছে, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ। ক্যারিং ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি? কোন চিহ্ন দ্বারা সেটিকে প্রকাশ করা হয়ে থাকে। ক্যারিং ক্যাপাসিটি কোন ফর্মুলা দ্বারা উপস্থাপন করা হয়ে থাকে। এগুলো প্রত্যেকটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলাটা তুলে কোশ্চেন আসতে পারে। চারটে ফর্মুলা দিয়ে নিচের মধ্যে কোনটি ক্যারিং ক্যাপাসিটির সূত্র, মানে ফর্মুলা ইকুয়েশন, চারটে অপশন দিয়ে দিল, কিন্তু তুমি যদি ইকুয়েশনটা মনেই না রাখো তাহলে তুমি অ্যান্সার দিতে পারবে না। অবশ্যই মনে রাখতে হবে, এবং কোনটা কি ডিনোট করছে সেটাও অবশ্যই। এক্সপোনেনশিয়াল গ্রোথ বা যে আকৃতির গ্রোথ কার্ভ বলতে আমরা কি বুঝি সেগুলো দেখে নাও। এবং লাস্ট কয়েকটা টার্মিনোলজি রয়েছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ইকোটোন, দুই বা তারও বেশি যখন বাস্তুতন্ত্রের সংযোগ স্থলটা, যেমন মোহনা তৃণভূমি। একই পরিবেশগত পরিভাষা বলতে এমন উদ্ভিদ বা প্রাণীকে বোঝায়, প্রজাতিকে বোঝায়, যারা স্থানীয় পরিবেশগত অবস্থার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয় এমন একটি নির্দিষ্ট আবাসস্থল দখল করে থাকবে, সেটাকে বলবো ইকোটাইপ। ঠিক সেরকম ভাবে ইকোক্লাইন, ইকোলজিক্যাল নিশ, ইকোলজিক্যাল সাকসেশন, ইকোফিন, ইকোলজিক্যাল দক্ষতা বা এফিসিয়েন্সি 10% ল। বায়োম বলতে কি বুঝি? বায়োমাস, বাসস্থান, টেল ওয়াটার, সব পড়ে রাখবে। এরপর রয়েছে সেলফোর্ডের সহনশীলতা সূত্র, কত সালে হয়েছে, কে আবিষ্কার করেছে এবং সূত্রতে কি বলা রয়েছে, এই তিনটে জিনিস জাস্ট। এরপর এই সাবসেকশন রিলেটেড যে কোশ্চেন রয়েছে, টোটাল 54টা কোশ্চেন রয়েছে, 54, সেগুলো একবার কিন্তু খুব ভালো করে দেখে না, যাতে একটাও মিস না যায়। এবং আজকের ক্লাসের লাস্ট সাবসেকশন নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ কনসেপ্ট অফ দ্য বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বলতে আমরা কি বুঝি? বেশ কয়েক ধরনের বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। তার মধ্যে উইটকো 1972-তে জীববৈচিত্র্য পরিমাপের জন্য তিনটে শব্দ প্রধান বর্ণনা করেছেন, আলফা, বিটা, গামা। সব থেকে ছোট স্কেলে যেটা রয়েছে দ্যাট ইজ আলফা, তার থেকে যদি বড় হয় সেটা হচ্ছে বিটা, এবং তার থেকেও যদি বড় হয় সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। তাহলে গামাটা হচ্ছে বৃহৎ পরিসরে, খুব বৃহৎ পরিসরে অধ্যয়ন। ওকে, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের জন্য কি কি আমাদের হুমকি রয়েছে, সবকিছু দেখে নাও। আমাদের বিশ্বে টোটাল কটা হটস্পট রয়েছে? 36টা। আর ভারতে কটা হটস্পট রয়েছে? 4টে। এবং 4টে হটস্পটের নাম উঠতে বসতে যেন এটা মনে থাকে, ঠিক আছে? গুলিয়ে গেলে হবে না, সব মনে রাখতে হবে। এবং এখান থেকে দেখে নাও যে থ্রেডস টু ওয়াইল্ড লাইফ, কি কি থ্রেডস রয়েছে ওয়াইল্ড লাইফের জন্য। দেন হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন, দু ধরনের সংরক্ষণ পদ্ধতি, ইনসিটু, এক্সিটু। ইনসিটু যখন জীববৈচিত্র্য যে স্থানে বসবাস করতে অভ্যস্ত করছিল সেখানেই যখন তাদেরকে সংরক্ষণ করায় তখন সেটা ইনসিটু। আর এক্সিটু হচ্ছে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে যদি অন্য জায়গায় করা হয় একই রকম পরিবেশ পরিস্থিতি দিয়ে, সেটা হচ্ছে এক্সিটু। এক্সিটু এক্সিটু এবং ইনসিটু এই দুই প্রকার কনজারভেশন বা সংরক্ষণ পদ্ধতির কি কি এক্সাম্পল, কোনটা এক্সিটু কনজারভেশন, কোনটা ইনসিটু কনজারভেশন, মনে রাখতে হবে। রেড ডাটা বুক, আমাদের যে বিপন্ন প্রজাতি বা হুমকির সম্মুখীন যে প্রজাতিগুলো রয়েছে তাদের যে তালিকা, সেটা রেড ডাটা বুকে লেখা রয়েছে, যেটা IUCN দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং 5 অক্টোবর 1948 দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখতে হবে। গ্রিন ডাটা বুক কিসের জন্য বিখ্যাত? একটি ছোট বা পকেট আকারের রেফারেন্স যা বিভিন্ন দেশের জন্য, সাধারণত 200টিরও বেশি দেশের জন্য গুরুত্বপূর্ণ পরিবেশগত তথ্য সংকলন করে থাকে, দ্যাট ইজ গ্রিন ডাটা বুক। তাহলে কোনটা রেড ডাটা বুক, কোনটা গ্রিন ডাটা বুক অবশ্যই মনে রাখতে হবে, এবং প্রত্যেকটার মধ্যে কি কি তথ্য দেওয়া রয়েছে সেটাও মনে রাখতে হবে। ইনভ্যাসিভ স্পিসিস বা যেটা হচ্ছে আক্রমণাত্মক, সেটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে। দেখো বলে দিই একটু, আক্রমণাত্মক প্রজাতি হলো অস্থানীয় জীব, যেমন উদ্ভিদ, প্রাণী, রোগ জীবাণু, যারা তাদের নতুন পরিবেশের ক্ষতি করে, স্থানীয় বাস্তুতন্ত্র, অর্থনীতি বা মানব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। নতুন যে পরিবেশ তার ক্ষতি করে স্থানীয় যে বাস্তুতন্ত্র, অর্থনীতি এবং মানুষের স্বাস্থ্য,
তাদের ওপর প্রভাব ফেলছে। এটাকেই বলবো ইনভ্যাসিভ স্পিসিস। উদ্ভিদের মধ্যে কি কি উদাহরণ, প্রাণীদের মধ্যে কি কি উদাহরণ দেখে নাও। এবং এই বায়োডাইভার্সিটি রিলেটেড বেশ কিছু কোশ্চেন দিয়েছি তোমাদের। কতগুলো দিয়েছি দেখি, 40টা। তাহলে এই সাবসেকশন থেকে তোমাদের প্রায় 100 অ্যাবাভ কোশ্চেন, প্রায় 100-এর কাছাকাছি কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। প্রত্যেকেই বলবো ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি মডিউলগুলো খুব ভালো করে নিখুঁত করে পড়ো, তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে দেখিয়ে দিলাম মডিউল 3টা কিভাবে পড়লে, এবং সেখানে ডেসক্রিপটিভ পার্ট কি কি রয়েছে এবং এমসিকিউ কোশ্চেন কটা করে রয়েছে সব কিছু ডিটেলসে বলে দিলাম। আশা করব যে তোমাদের এই ক্লাসগুলো আমি প্রত্যেক দিন যেভাবে বলছি তোমাদের হেল্প হচ্ছে। তো যাই হোক, কোনো রকম কোনো যদি কোয়ারিজ থাকে আমাকে নিচে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপে বা মেল করবে। আর এই যে 10টা পিডিএফ, যেটা 10টা মডিউল রয়েছে এবং 10টা মডিউলকে বেস করে অনেকগুলো করে পিডিএফ রয়েছে, কেউ যদি এখনো মনে হচ্ছে নিয়ে পড়বে, তাহলে কিন্তু ওপরের হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো, কিভাবে কি নেবে সেটা আমি জানিয়ে দেবো। আর অনেকে কোশ্চেন বলছিলে যে মডিউল ভিত্তিক কোশ্চেন, দেখো মডিউল ভিত্তিক কোশ্চেন আমাদের এইভাবেই রেডি হয়েছে, ইন্ডিভিজুয়ালি আমাদের কিন্তু রেডি হয়নি। মডিউল ভিত্তিক কোশ্চেন যেগুলো এইভাবেই রেডি হয়েছে, যেখানে আমরা প্রথমে ডেসক্রিপটিভ পার্টটা রেখেছি এবং সেই ডেসক্রিপটিভ পার্ট রিলেটেড কিছু কিছু কোশ্চেন আনসার দিয়েছি এমসিকিউ আকারে। এভাবে প্রত্যেকটা সাবসেকশন, অনেকগুলো সাবসেকশনকে নিয়ে এক একটা মডিউল তৈরি হয়েছে। বেঙ্গলি এবং ইংলিশ সেপারেট ভার্সনে যে যেটা নিতে চাইছো জানিয়ে দিও। আর সাইড বাই সাইড প্র্যাকটিস করার জন্য এখনো পর্যন্ত 12টা প্র্যাকটিস সেট আমরা রেডি করতে পেরেছি। যারা যারা সেটাও নিতে চাইছো ওপরের স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, জানিয়ে দেওয়া হবে। যারা যারা আমাদের কাছ থেকে 10টা টোটাল মডিউল নিয়েছো অনেক দিন আগের থেকে, যারা যারা এখনো নিচ্ছ এবং পরেও নেবে, তাদেরকে বলে রাখি তাদেরকে আমরা কিন্তু এনভায়রনমেন্টাল ডে, ডিজিজ, ইনসিডেন্ট, ফুল ফর্ম এগুলো অলরেডি পাঠিয়ে দিচ্ছি। যারা নেবে তাদেরকে পাঠাবো। এবং এর সাথে সাথে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছি, সেটাও তাদেরকে কিছুদিন আগস্টের 20 তারিখ পর্যন্ত পাঠিয়ে দেবো। আরেকটা পিডিএফ রেডি করছি, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ইনস্ট্রুমেন্ট, বায়ুর চাপ, তাপ, গতি, বৃষ্টিপাত, এগুলো কি ইনস্ট্রুমেন্ট দ্বারা মাপা হয়, মানে এনভায়রনমেন্ট রিলেটেড যত ধরনের ইনস্ট্রুমেন্ট হয় সেগুলো সমস্ত কিছু এক জায়গায় করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। যারা যারা আমাদের কাছ থেকে 10টা মডিউল নিয়েছে, মক টেস্ট নয়, 10টা মডিউল যারা আমাদের কাছ থেকে নিয়েছে, আমরা কিন্তু কেবলমাত্র তাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হচ্ছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।